ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য। সকাল থেকে অফিস করছেন সরকার প্রধান, মন্ত্রী প্রতিমন্ত্রী সহ সংস্থা প্রধানদের সঙ্গে বৈঠক। 133 অধ্যাদেশ যাচাই বাছাইয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষা অগ্রাধিকার পাবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অভ্যুত্থান যোদ্ধাদের দায় মুক্তির সিদ্ধান্ত। অনিয়ম অব্যবস্থাপনা সহ দালালদের দৌরাত্ম্য ঠেকাতে রাজধানীর বিভিন্ন ক্লিনিকে অভিযান। মানহীন হাসপাতাল চলবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবং আজও জ্বালানির জন্য ফিলিং স্টেশনের দীর্ঘ সারি। তেলের পর্যাপ্ত মজুদ থাকলেও বিক্রি বেড়ে যাওয়ায় সংকট বললেন জ্বালানি মন্ত্রী। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। পবিত্র ঈদ উল ফিতরের টানা 7 দিনের ছুটি শেষে আজ খুলছে সচিবালয় সহ সব সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। কর্মস্থলে ফিরে একে অন্যের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করে ঈদের আমেজ ভাগাভাগি করেন কর্মকর্তা কর্মচারীরা। অফিস কার্যক্রম শুরু হয়েছে পুরো দমে। ছুটি শেষে বেশিরভাগ কর্মকর্তাই যোগ দিয়েছেন নিজ নিজ দপ্তরে। ঈদ উল ফিতরের ছুটির পর অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9টায় সচিবালয়ে প্রবেশ করেন তিনি। এ সময় সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ কয়েকটি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা। সবার সঙ্গেই ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। আজ কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি সহ সচিবালয়ের ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসের চিত্র জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিদ ভুইয়া। তানজিদ, সচিবালয়ের আজকের সার্বিক চিত্র কি আমাদেরকে জানাবেন? জি, ধন্যবাদ আসাদ। আপনি যেমনটি বলছিলেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু যে ঈদ উল ফিতরের যে ছুটি তারপরেই কিন্তু আজ প্রথম কর্মদিবস ঈদের পর। তো এই কর্মদিবসে কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যে সকাল 9টা 1 মিনিট নাগাদ কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই সচিবালয়ে ওনার যে দপ্তর রয়েছে সেখানে উনি প্রধানমন্ত্রীর দপ্তরে এসে অফিস শুরু করেছেন। তারপরেই আমরা যেটি দেখতে পেয়েছি IMF-এর যারা প্রতিনিধি দল রয়েছেন এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা কিন্তু এই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। তার মধ্য দিয়ে আমরা যেটি দেখতে পেয়েছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা রয়েছেন, অতিরিক্ত কমিশনার থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের যারা পুলিশ কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু এসেছেন। কিছুক্ষণ আগে আমরা যেটি দেখতে পেয়েছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তিনিও কিন্তু এসেছেন এবং তিনি এর মধ্যে বেরিয়ে গেছেন, তিনি কোনো কথা বলেননি। তার মধ্যে একটি বিষয় জানিয়ে রাখি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন শফিকুল ইসলাম মিল্টন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক যিনি রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, তিনিও কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য এসেছেন। আমরা সকাল থেকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিভিন্ন যারা রয়েছেন বিভিন্ন দপ্তরের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা ওনাদের সঙ্গে বৈঠক করছেন। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী যিনি রয়েছেন ইকবাল হাসান মাহমুদ চৌধুরী, তিনি কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, অনানুষ্ঠানিক কথা বলেছেন যে জ্বালানি তেলের কোনো রকম দেশে সংকট নেই এবং
চেয়ে বেশি যেন জ্বালানি তেল কেউ সংগ্রহ না করে সেটি কিন্তু বলেছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী যারা যেই শিক্ষার্থীরা দেশের বাহিরে পড়াশোনা করতে যাবেন তাদের জন্য কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে 10 লাখ টাকার যে ব্যাংক সলভেন্সি দেওয়ার কথা সেটিও কিন্তু এই কিছুক্ষণ আগে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তাদের এই বৈঠকে সেই কথাটি উল্লেখ করা হয়েছে। তো সাংবাদিকদের সঙ্গে সেই বিষয়টি কিন্তু তিনি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সচিবালয়ের যে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে আজকে যিনি অফিস করছেন তার সর্বশেষ। তানজিদ, আপনাকে ধন্যবাদ। সচিবালয় থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী তানজিদ ভুইয়া। ঈদের ছুটি শেষে আবারও আপন রূপে ফিরেছে রাজধানী। খুলেছে অফিস আদালত, যদিও যানজট এখনও খুব একটা বাড়েনি। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। হাকডাক, হর্নের তীব্রতা, কর্মের টানে ব্যস্ত মানুষের ছুটে চলা। তিলোত্তমা নগরী ঢাকার এই রূপ চিরচেনা। ঈদের ছুটি শেষে আবারও আপন সেই রূপে ফিরতে শুরু করেছে ব্যস্ততম এই শহর। ঈদুল ফিতরের 7 দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলেছে সরকারি বেসরকারি বিভিন্ন কার্যালয়। প্রিয়জনকে ছেড়ে আসা কষ্টকে সঙ্গী করে এদিন কর্মজীবীরা মেতে ওঠেন ঈদ পুনর্মিলনী কুশল বিনিময়ে। নিজের বাড়িঘর ছেড়ে আসতে খুবই কষ্ট লাগে। তার স্ত্রী, ছেলে, মেয়ে সবার সাথে একসাথে বসবাস। খারাপ লাগছে পরিবার পরিজন ছেড়ে এখানে আইসা সবকিছু ছেড়ে অফিস করা। কষ্ট যেমন কিছুটা থাকে, তার ভিতরে দায়িত্ববোধটাও পালনের প্রশ্নে কর্মস্থলে উপস্থিত হতে হয়। ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে নগরীর ব্যস্ত রাস্তাগুলোতেও দেখা যায় যানবাহনের হালকা চাপ। গত কয়েকদিনের তুলনায় যাত্রীর সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে বাসগুলোতে, যদিও যানজট এখনো তেমন বাড়েনি ব্যস্ত রাস্তাগুলোতে। দিনে দিনে আস্তে আস্তে বাড়বে, কারণ এখন তো অফিস আদালত সব খোলা পড়তেছে। অফিস আদালত খুলতেছে, লোকজন আস্তে আস্তে আসতেছে। রাস্তাঘাট ক্লিয়ার, রাস্তায় প্যাসেঞ্জার নাই তেমন একটা, হালকা পাতলা আসতেছে আর কি, 2-1 করে আসতেছে। আস্তে আস্তে ধীরে ধীরে লোক এখন বাড়তে আছে। 2-1 দিন পরে আবার যানজট বেড়ে যাবে, ছুটিতে আসতে আসে লোকজন। অন্যদিকে অতিরিক্ত চাপ সামলাতে কর্মতৎপরতা বেড়েছে ট্রাফিক পুলিশদেরও। সকালে 8টা থেকে 9টা, 9:30 পর্যন্ত গাড়ির চাপ ছিল মোটামুটি। ঈদের আজকে 4র্থ দিন, ধীরে ধীরে চাপটা বাড়তেছে। রাজধানী মানেই ব্যস্ততার শহর। কর্মের টানে ছুটে চলা মানুষের সকাল শুরু হয় যানজটকে সঙ্গী করে। তবে যতটা সম্ভব স্বাভাবিক ছন্দের প্রত্যাশা করেন সবাই। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশ যাচাই বাছাইয়ের জুলাইয়ের জন আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে সংসদে বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সাথে আলাপে তিনি এসব কথা জানান। 24-এর গণ অভ্যুত্থানের জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দেয়া হবে বলেও জানান মন্ত্রী। জুলাইয়ের গণ অভ্যুত্থানের, ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, এগুলোকে ধারণ করব। যেমন কিছু অধ্যাদেশ আছে এখানে জুলাই যোদ্ধাদের, তাদেরকে সেই নামে অভিহিত করা হয়েছে। গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, সেই বিষয়ে ইনডেমনিটি দেওয়ার একটা বিষয় অধ্যাদেশ আছে। যেমন এইগুলোকে আমরা গ্রহণ করব। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ না থাকায় ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। অনেক জেলায় পেট্রোল পাম্প বন্ধ রাখা হয়েছে। তেল সংকটে গ্রাহকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। সব মিলিয়ে জেলাগুলোতে গ্রাহক তেল কিনতে গিয়ে ক্ষোভ প্রকাশ করে ফিরে যাচ্ছেন। ফিলিং স্টেশনের সংশ্লিষ্টরা জানান, ডিপো থেকে চাহিদার বিপরীতে জ্বালানি তেল সরবরাহ করতে না পারায় অধিকাংশ স্টেশন বন্ধ রাখতে হচ্ছে। দর্শক, এ বিষয়ে আরও জানতে আসাদ গেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসির আলী। মুদাসির, রাজধানীর ফিলিং স্টেশনের চিত্র কি, আর পাম্প মালিকরা কি বলছেন? আসাদ গেটের তালুকদার ফিলিং স্টেশনে আছে। এখানে কিন্তু সকাল থেকে কিন্তু জ্বালানি তেল দেওয়া বন্ধ রয়েছে। তারা যেটি জানিয়েছে যে এর আগে
গতকালকে তারা যেটা জানিয়েছিল যে ঈদের ছুটিতে যেহেতু ব্যাংক বন্ধ সেহেতু ডিপোতে করে তেল দেওয়া যাচ্ছে না, এরকম একটি কথা তারা জানিয়েছিল। আজকে ব্যাংক খুললেও তারা বলছে যেটা সেটি হচ্ছে যে এখানে ডিপোর দীর্ঘ সিরিয়াল রয়েছে এবং এ কারণে একটু আসতে দেরি হচ্ছে এবং দুপুর 2টা নাগাদ তারা এই জ্বালানি তেল সরবরাহ করা শুরু করবেন। তো এই দুপুরের দিকে করা শুরু করলেও কিন্তু ইতিমধ্যে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ব্যাপক মোটরসাইকেল আছে দেখতে পাচ্ছেন এবং এর পেছনে কিন্তু গাড়িও রয়েছে, অনেক অনেক সিরিয়াল কিন্তু এখানে আছে। আমি এখন চেষ্টা করব কয়েকজনের সাথে কথা বলার যারা এখান থেকে সকালে আছেন। আমি যদি একটু জানার চেষ্টা করব এখানে কয়েকজনের সাথে। আপনি কখন আসছেন? আমি আসছি সকাল 9:30 এখানে, আর বাসা থেকে বেরোছি আরও সকালে সাভার, হেমাদপুর, আপনার গাবতলি সবগুলো দেখে দেখে এখানে আসছি। কোনো পাম্পে তেল নাই। আসাদ গেটে আসছি 9:30, তখন থেকে এখন প্রায় 1টা বাজে, 1টা পর্যন্ত আমি অপেক্ষা করতেছি, তেল আসছে না, তেল পাচ্ছি না। আমরা আরেকজনের কাছে জানার চেষ্টা করবো। আপনি কখন আসছেন? 7টা বাজে, সকাল 7টায়। সকাল 7টা। আপনি অন্যান্য ফিলিং স্টেশনে গিয়েছিলেন? কয়েক জায়গায় গেছি, বন্ধ। কয়েক জায়গায় গেলাম, টাস্টে গেলাম, এই যে সোনার বাংলা এটাও বন্ধ, খালেক পাম্প বন্ধ, টাস্টে ঘুরে এসে এখানে দাঁড়াই আছি। 9টায় বেরোছি, ঢাকা আপনার হচ্ছে কারেন্ট বাজার, ফার্ম গেট থেকে শুরু করে আপনার হচ্ছে গাবতলি সব রাউন্ডে এখানেও আসছি 11টার সময়। এখন পর্যন্ত আমরা নিশ্চয় দিয়েছি গাড়ি কখন আসবে। আসলে আমরা তেল না নিয়ে যাবো না, এরকম একটা অবস্থা নিয়ে আছে। তেল ছাড়া তো আমাদের চলবে না, কারণ আমাদের তেল পার ডে লাগে। এই জন্য তেল নিয়ে তারপর আমরা এখান থেকে অবস্থা। জি, যেমনটা শুনছিলেন আসাদ, যে এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছে এবং তারা কিন্তু তেলের জন্য অপেক্ষা করছেন। এবং এদিকে কিন্তু যেটি জানিয়েছেন যে আজকে যে এখানকার যে ম্যানেজার তিনি জানিয়েছেন যে 18,000 তেল তারা কিনতে পেরেছেন কোম্পানি থেকে এবং এই 18,000 তেল কিন্তু তারা আজকে দিবেন। যদিও চাহিদা ব্যাপক রয়েছে, তারা জানেন না যে সব চাহিদা তারা পূরণ করতে পারবেন কিনা। তো আসাদ গেটের তালুকদার ফিলিং স্টেশন থেকে এই ছিল আপাতত আমার কাছে পাওয়া তথ্য। আসাদ। মুদাসির, আপনাকে ধন্যবাদ। আসাদ গেটের ফিলিং স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন মুদাসির আলী। তেলের পর্যাপ্ত মজুদ আছে, তবে হঠাৎ বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে। গ্রাহকদের অকারণে মজুদ না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে প্রত্যেককেই সাশ্রয়ী হতে হবে। মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসে পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দিয়ে সেভাবে দেয়, সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা। যে এত ভিড়, এত তেল পেট্রোল পাম্পে যা দেওয়া হয় প্রতিদিন, সেটা সবসময় যা দেওয়া সেটাই থাকে, কিন্তু গ্রাহক তার বেড়ে গেছে। প্রয়োজনের অতিরিক্ত কোনো তেল নিয়েন না, তাহলে আমরা সরবরাহটা রাখতে পারবো। রাজধানীতে চিকিৎসার নামে চলছে ভয়াবহ ফাঁদ। কলেজগেট এলাকা ঘিরে গড়ে উঠেছে নাম সর্বস্ব অসংখ্য হাসপাতাল, যেখানে নেই পর্যাপ্ত চিকিৎসক, নেই মানসম্মত সেবা, অথচ রোগীদের উপর চাপানো হচ্ছে আকাশচুম্বী বিল। দালাল চক্রের মাধ্যমে সরকারি হাসপাতাল থেকে রোগীদের ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসা হচ্ছে এসব প্রতিষ্ঠানে। চিকিৎসার নামে চলছে অনিয়ম আর প্রতারণা। এ বিষয়ে অভিযান শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দায়ীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে বিভিন্ন ব্যবস্থা। দর্শক, এ বিষয়ে আরও জানাতে শ্যামলী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল ইসলাম। তরিকুল, অভিযানের বিষয়ে সর্বশেষ জানাবেন, ভুক্তভোগী আর রোগীদের বক্তব্য কি? আসাদ, যেমনটা বলছিলেন যে চিকিৎসার নামে রাজধানীতে চলছে ভয়াবহ এক ফাঁদ। এই রাজধানীর আমি এখন বর্তমানে অবস্থান করছি কলেজ গেট এরিয়াতে। এখানে আপনার মাধ্যমে একটু দর্শকদের দেখাতে চাই যে এই যে টাওয়ারটি, মুক্তিযোদ্ধা টাওয়ার, এই একই বিল্ডিংয়ে 4 থেকে 5টি নাম সর্বস্ব হাসপাতাল রয়েছে। শুরুতে আপনার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে প্রাইম জেনারেল হাসপাতাল, এই হাসপাতালটিতে আজকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ ভিজিট করেছেন এবং তারা এখানে ডাক্তার
নেই এবং চিকিৎসার নামে অপারেশন থিয়েটার যেগুলো চালানো হচ্ছে সেখানে পর্যাপ্ত ইকুইপমেন্ট নেই, এই নার্স পর্যাপ্ত নেই এবং রুগীদের যারা এখানে রুগী যারা এসেছেন তাদেরকে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে ভুলিয়ে ভালিয়ে এই যে প্রতারক চক্র রয়েছে, দালাল চক্র রয়েছে তাদের মাধ্যমে এখানে নিয়ে আসা হচ্ছে। অনেকেই বলছিলেন, রুগীদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা ঢাকা মেডিকেলে ঢোকার সাথে সাথে যারা ট্রলিম্যান রয়েছে বা অ্যাম্বুলেন্স চালক রয়েছে তারা তাদেরকে না বলে এবং অন্য এই হাসপাতাল এসেছে। এখানে গিয়ে দেখতে পেয়েছি যে এখানে ওয়ান কল পর্যন্ত কোনো ডাক্তার নেই, টেকনিশিয়ান দিয়ে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং গ্রাম কল পর্যন্ত কোনো ডাক্তার নেই, শুধুমাত্র টেকনিশিয়ান দিয়ে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং গ্রাম থেকে যে সহজ সরল মানুষগুলো আসছেন এই হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে তারা প্রতারিত হচ্ছেন। আমরা রোগীদের সাথে কথা বলেছি তারা বলছেন যে 2-3 দিন এখানে অবস্থান করার পরও তাদেরকে লাখ টাকা বিল ধরিয়ে দেওয়া হয়েছে। তারা এখন তাদের চোখে জল এবং তারা বলছেন যে কি করবেন, তারা এখন এই বিল কিভাবে দিবেন। তো আসাদ গেটে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষ বলছেন যে অতি শীঘ্রই এই হসপিটালগুলোকে বন্ধ করা হবে। এই হাসপাতালগুলোর আইসিইউর কার্যক্রম ইতিমধ্যেই বন্ধ ঘোষণা করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়। তো আসাদ, সর্বশেষ রাজধানী কলেজ গেট থেকে এই সংবাদ ছিল আমার কাছে। তরিকুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কলেজ গেট থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন তরিকুল ইসলাম, আমাদের সহকর্মী, জানাচ্ছিলেন সেখানকার হসপিটালের অনিয়ম ব্যবস্থা। স্বাস্থ্য নিশ্চিতে অনুমোদনহীন হাসপাতাল ও মানহীন ক্লিনিক চলতে দেয়া হবে না বলে সতর্ক করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর নির্দেশনা রয়েছে উল্লেখ করে অনিয়মকারী ক্লিনিকের মালিকদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলেও জানান মন্ত্রী। কালকে একটা ক্লিনিক আমরা দেখেছি, যেখানে আপনারা মিডিয়া তো দেখেছেন, সাংবাদিকরা এটাকে উদ্ঘাটন করেছে। কোনো ডাক্তার নেই, মানে যে কোনো লোক অপারেশন করতেছে, অত্যন্ত আনহাইজেনিক অবস্থায় ক্লিনিকগুলিকে পাইছে। আমরা সিলগালা করেছি। আজকে থেকে আমাদের ডাইরেক্টর হসপিটাল বাকি সমস্ত ক্লিনিকগুলিতে ভিজিট করবে, তাদের লাইসেন্সগুলি চেক করবে, এক্সিস্টিং ডাক্তার আছে কিনা, সমস্ত যা যা থাকার দরকার এগুলি চেক করে, যেগুলি না পাবো আমরা লাইসেন্স বাতিল করে দেব। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্ত জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই বিএনপির গত 17 বছর আন্দোলন সংগ্রাম করে আসছে। সেই ধারাবাহিকতায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা হয়েছে বলেও জানান দলটির নেতারা। বিগত আওয়ামী লীগ আমলে লড়াই সংগ্রাম আর নানা নির্যাতনের ফলে বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মীদের ছিল ভীতু সম্ভ্রস্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সেই চিত্র পাল্টে গিয়ে জনমনে ফিরেছে স্বস্তি। কামাল হোসেনের ক্যামেরায় তানজিদ ভুইয়ার বিশেষ প্রতিবেদন। আন্দোলনের মূল নেতৃত্বে 2006 সালে ক্ষমতা ছাড়ার পর থেকেই রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস আছে দলটির। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বহু নেতাকর্মী গুম, খুন আর জেল জুলুমের শিকার হন। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির যাত্রা 1978 সালে। তার মৃত্যুর পর দলের হাল ধরেন বেগম খালেদা জিয়া, যার আপসীন নেতৃত্বে রাজনীতিতে শক্ত অবস্থান গড়ে তোলে বিএনপি। 1991 এবং 2001-এ সরকার প্রধানের দায়িত্ব পালন করেন বেগম জিয়া। 111 পরবর্তী আওয়ামী লীগ আমলে শেখ হাসিনার রোষানলে পড়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে কর্মী পর্যন্ত। রাজনীতি থেকে সরিয়ে রাখতে করা হয় দেশান্তর। তবে যুক্তরাজ্য থেকে গত 17 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে এগিয়ে নিতে নানাভাবে কর্মকাণ্ড চালিয়ে গেছেন। বেগম জিয়ার প্রয়াণের পর বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান। এরপর জাতীয় নির্বাচন আর তারেক রহমানের সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই প্রতিশ্রুতি অনুযায়ী জনকল্যাণমূলক নানা কর্মকাণ্ড এরই মধ্যে জনমনে আশার সঞ্চার সৃষ্টি হয়েছে। বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বিএনপির নেতাকর্মীদের জন্য আগের ঈদ ছিল আনন্দহীন। আর দলটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, হাসিনার আমলে প্রতিটি মুহূর্ত কেটেছে দুঃসহ স্মৃতি নিয়ে। আমাদের অনেক নেতাকর্মীর ঈদ কেটেছে জেলখানায়, আর যাদের সৌভাগ্য হয়েছে
জেলখানার বাইরে থাকা, তারাও অনেকেই প্রায় ফিজিটিভ লাইফ লিড করেছেন। দেখা গেছে যে ঈদের দিনেও তাদেরকে পরিবারের সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এতটুকু মানবিকতাও দেখায়নি শেখ হাসিনার পুলিশ বাহিনী। আমরা দীর্ঘ 17 বছর আমরা আমাদের পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম বিভিন্নভাবে। আমরা অনেক সময় ঈদের দিন আমরা জেলখানায় আমাকে থাকতে হয়েছে আমাদেরকে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, তারেক রহমানের সরকার দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে নিরলস কাজ করে যাচ্ছেন। নির্বাচিত সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা এবং সেগুলোকে বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন। ভয়ের রাজনীতি বন্ধে বিএনপি কাজ করছে বলেও জানান দলটির নেতারা। বাংলাদেশকে রাজনীতি শূন্য করে ফেলেছিলেন, মূলত স্বৈর শাসন চাপিয়ে দিয়েছিলেন এবং বিরাজনীতিকরণ করেছেন। আমাদের নেতা গণতান্ত্রিক রাজনীতির ধারক, উনি সেই রাজনীতি ক্যারি করবেন। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে আমরা শান্তিপূর্ণভাবে একটি ঈদ উদযাপন করতে পারছি, এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। মানবিক এবং জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাওয়ার প্রত্যয় জানান তারা। ভালো রাজনীতি যাতে বাংলাদেশে থাকে, যে রাজনীতি দেশকে এগিয়ে নিয়ে যাবে অগ্রগতির দিকে, নিশ্চিন্তে থাকেন ওই রাজনীতি বাংলাদেশে থাকবে। আমরা আশা করি আগামী প্রতিটি বছরের ঈদই যাতে হয় এই ধরনের শান্তিপূর্ণ এবং মানবিকভাবে যাতে আমরা আমাদের দেশটিকে গড়ে তুলতে পারি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ট্রাম্পের এমন বক্তব্যের পর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র বৃষ্টি নামালো তেহরান। এদিকে সংঘাত অনিশ্চয়তার মধ্যেই ব্যারেল প্রতি ফের $100 উপরে উঠেছে তেলের দাম। অন্যদিকে যুক্তরাষ্ট্রে তেল সংশোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করার পরও ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। মঙ্গলবার প্রতিশোধমূলক অপারেশন ট্রু প্রমিস 4-এর 78তম ধাপের ঘোষণা দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড। নতুন দফায় ইসরায়েলের ডিমোনা, তেল আবিব ও ইলাতের মতো সংবেদনশীল লক্ষ্যবস্তুর পাশাপাশি ওই অঞ্চলে বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে পাল্টাপাল্টি বক্তব্য, সংঘাত আর অনিশ্চয়তার মধ্যে আবারও ব্যারেল প্রতি $100 ওপরে উঠেছে তেলের দাম। এতে বাজারে দোলাচল আরও বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম 2.9% বেড়ে $102 পৌঁছায়। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট 3.5% বেড়ে দাঁড়ায় $91। অন্যদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি তেল শোধনাগারে বড় বিস্ফোরণ ঘটেছে। হতাহতের খবর না মিললেও নিরাপত্তার স্বার্থে আশেপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নগর কর্তৃপক্ষ। স্থানীয় পুলিশ বলছে শিল্প কারখানার হিটার ইউনিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য। সকাল থেকে অফিস করছেন সরকার প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংস্থা প্রধানদের সঙ্গে বৈঠক। 133 অধ্যাদেশ যাচাই বাছাইয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষা অগ্রাধিকার পাবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অভ্যুত্থান যোদ্ধাদের দায়মুক্তির সিদ্ধান্ত। অনিয়ম অব্যবস্থাপনা সহ দালালের দৌরাত্ম্য ঠেকাতে রাজধানীর বিভিন্ন ক্লিনিকে অভিযান। মানহীন হাসপাতালে চলবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবং আজও জ্বালানির জন্য ফিলিং স্টেশনে দীর্ঘ সারি। তেলের পর্যাপ্ত মজুদ থাকলেও বিক্রি বেড়ে যাওয়ায় সংকট বললেন জ্বালানি মন্ত্রী। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।